নয়নতারার বিয়ের ৩ মাস পরেই তার স্বামী সুজয় হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। এতে নয়নতারা ভীষণই বিপদে পড়ে। এখন সে তার বড় ভাসুর, শাশুড়ি মা এবং বড় জায়ের সঙ্গে থাকতে শুরু করে। কিন্তু এর আগে তারা সবাই সুজয়ের টাকাতেই শহরের একটা বিশাল অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতো। কিন্তু সুজয় হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ায় নয়নতারা এবং তার পরিবারকে শহরের অ্যাপার্টমেন্ট ছেড়ে দিয়ে গ্রামের পুরানো টালির ছাদ দেওয়া বাড়িতে ফিরে যেতে হয়। আর গ্রামে যাওয়ার পর সুজয়ের দাদা সুমন্ত সামান্য একটা ফ্যাক্টরিতে কাজ করে সংসার চালায়। এরই মধ্যে হঠাৎই একদিন তাদের বাড়ির দরজায় নক পড়ে। যাও, একটু উঠে গিয়ে দরজাটা খুলে আমাকে উদ্ধার করো। বাড়িতে থেকে কিছু তো একটা কাজে আসতে পারো। আমি এখন মাছ ধুচ্ছি, উঠে গিয়ে দরজা খুলতে পারবো না। এখন এই গরিবের বাড়িতে আবার কে এলো দেখো। দীপার কথা শুনে নয়নতারা উঠে গিয়ে দরজা খুলে দেখে সেখানে নয়নতারার দিদি অন্তরা এবং তার 2 ছেলে মেয়ে রিনা এবং রিক দাঁড়িয়ে আছে। কিছুক্ষণের জন্য নয়নতারা তাদেরকে দেখে খুবই খুশি হয়, কিন্তু সে কিভাবে এবার তাদের আপ্যায়ন করবে এই নিয়ে চিন্তায় পড়ে। অন্যদিকে অন্তরা এবং তার ছেলে মেয়েকে দেখে দীপা খুবই রেগে যায়। নাও, আবার এই অভাবের সংসারে অতিথি এসে জুটেছে। আজকে সুমন্তকে দিয়ে ভালো ভালো মাছ আনিয়েছি, আর ঠিক আজকেই এই ছোট বউটার বোন এসে জুটলো। উফ, আমি কিছুতেই এদেরকে মাছের ভাগ দিতে পারবো না। অন্যদিকে অন্তরা তার বোনকে বলে, কতদিন তোর সঙ্গে দেখা হয় না বোন। বিয়ের পর মনে হয় আমি এই প্রথমবার তোর বাড়িতে আসলাম। অনেকদিন বাদে তোকে দেখে খুব ভালো লাগছে। আসার সময় আমি তোদের সবার জন্য মিষ্টি, জামা কাপড় আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে এনেছি। এই বলে অন্তরা তার শপিং ব্যাগগুলো নয়নতারার হাতে তুলে দিতেই তখনই দীপা সেখানে আসে, আর সে সঙ্গে সঙ্গে নয়নতারার হাত থেকে সেই ব্যাগগুলো নিয়ে চলে যায়। যা দেখে নয়নতারার খুবই খারাপ লাগে। তবুও সে তার দিদি এবং 2 ছেলে মেয়েকে বাড়ির ভেতরে নিয়ে এসে বসতে দেয়। অন্যদিকে দীপা অন্তরার দেওয়া ব্যাগ খুলে কাজু বরফি, সীতাভোগ, কালাকাঁদ, গোলাপজাম, সরপুরিয়া, সরভাজা ইত্যাদি অনেক রকমের মিষ্টি দেখতে পায়, যা দেখে দীপা খুবই খুশি হয়। দিদি, মিষ্টিগুলো আমাকে দাও। ওরা কত দূর থেকে কষ্ট করে এসেছে, আগে ওদেরকে মিষ্টি জল দিই। আমাদের ঘরে তো অতিথিদের আপ্যায়ন করার মতো কোনো মিষ্টি নেই, তাই ওদের মিষ্টি দিয়েই আমরা কাজ চালিয়ে দেব। এই মিষ্টিগুলো ওরা আমাদের জন্য এনেছে, তাই ওদেরকে মিষ্টিগুলো কেন দেব? তুমি একটা কাজ করো, কালকে রাতের বেশ কিছুটা বাসি রুটি আর আলুর চচ্চড়ি পড়ে আছে, তুমি বরং ওই খাবারগুলোই ওদেরকে খেতে দাও। এসব তুমি কি বলছো? আমার দিদি প্রথমবার আমাদের বাড়িতে এসেছে, আমি ওকে বাসি রুটি আর তরকারি খেতে দেব? তারপর দিদি ছোট ছোট বাচ্চাগুলো আছে, ওদেরকে আমি মিষ্টি না দিলে কি করে হবে? তোমার নাটক দেখলে আমার গা জ্বলে যায়। এই কয় মাস ধরে আমার স্বামীর টাকায় কিভাবে বসে বসে খাচ্ছ সেদিকে কোনো খেয়াল আছে? এখন আবার তোমার দিদিকে বাড়িতে ডেকেছো, ওদের আপ্যায়ন করতে গিয়ে আমাদের সব টাকা চলে যাবে তাহলে। ঠিক এমন সময় অন্তরা সেখানে এসে নয়নতারা এবং তার বড় জায়ের সব কথা শুনে ফেলে। বোন, আমরা এখানে খেতে আসিনি, আমরা তোর সঙ্গে দেখা করতে এসেছি। আমার ছেলে মেয়েদের কোনো অসুবিধা হবে না, তুই চিন্তা করিস না। আমাদের রুটি আর ওই তরকারি দে, আমরা সেগুলোই দিব্যি খেয়ে নেব। এমন কথা শুনে নয়নতারার খুবই খারাপ লাগে, কিন্তু তার কাছে কোনো উপায় নেই, তাই সে বাধ্য হয়ে বাড়ির অতিথিকে বাসি রুটি এবং তরকারি পরিবেশন করে। কিন্তু তারা কেউই খাবার নিয়ে কোনো রকম আপত্তি জানায় না। দেখতে দেখতে দুপুরের খাবার খাওয়ার সময় হলে দীপা অন্তরার পাতে মাছের লেজা এবং বাচ্চাদের পাতে একটা পেটি 2 ভাগ করে কেটে দেয়, যা দেখে নয়নতারা বলে, দিদি, এতগুলো তো মাছের পিস আছে, তুমি আমার দিদিকে লেজাটা দিলে কেন? একটা পিঠের দিকের মাছ দাও না, অতিথিদের লেজা পরিবেশন করতে নেই। অতিথিদের লেজা খেতে দেওয়া মানে তাদেরকে অপমান করা। লেজাতে বেশি মাছ থাকে বলে তোমার দিদিকে লেজাটা দেওয়া হয়েছে। বিনা নিমন্ত্রণে কারোর বাড়িতে আসলে এরকমই হয়। দেখো, আমরা তোমার দিদির মতো এত বাদ বিচার করি না। বাড়িতে কি তোমার দিদি লেজা খায় না যে এখানে এসে লেজা খেতে পারবে না? আর বাচ্চাগুলোকে তো আমি ভালোই পেটির মাছ খেতে দিয়েছি। বাচ্চা মানুষ পিঠের মাছ দিলে গলায় কাটা বাঁধিয়ে বসে থাকবে। না না, ঠিক আছে, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, তুই চিন্তা করিস না বোন। তুইও আমাদের সঙ্গে খেতে বসে পড়। আমার লেজা খাওয়ার অভ্যাস আছে। মাছ তো মাছই হয়, তার আবার লেজা আর মাথার কি আছে? দিদির কথা শুনে নয়নতারার খারাপ লাগলেও তার কিছু করার থাকে না, কিন্তু মনে মনে সে খুবই কষ্ট পায়।
তুই বাড়ি চলে যা দিদি, এখানে থাকতে তোর খুব অসুবিধা হবে। তোর অত ভালো বাড়িঘর ছেড়ে এখানে এসে থাকার কি দরকার? দেখছিস তো আমার শ্বশুর বাড়ির অবস্থা কেমন। সুজয় চলে যাওয়ার পর থেকে আমার জীবনটা একেবারে নরকে পরিণত হয়েছে। কতদিন হয়ে গেল সুজয়ের কোনো খোঁজ খবর পাওয়া যায় না। জানি না আমি সারা জীবন কিভাবে কাটাবো। তুই শুধু শুধু টেনশন করছিস। আমার এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না রে। আর আমি এখানে কিছুদিন থাকবো বলেই তো এসেছি। তোর এখন মন মানসিকতা ভালো নেই। এখন আমি কিছুদিন তোর সঙ্গে থাকলে তোর মনটা একটু ভালো হবে। আর আমাদের খাওয়া দাওয়া নিয়ে একদম চিন্তা করিস না। তোরা যা খাবি আমরাও তাই খাবো। আসলে বাচ্চারাও তো তোর বাড়িতে আসবে বলে খুব বায়না করছিল, তাই ওদেরকে নিয়ে চলেই এলাম। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে। বিকালে নয়নতারা তার দিদি এবং তার ছেলে মেয়েকে কি খেতে দেবে কিছুই ভেবে পায় না। তাই সে তার এক বান্ধবীর কাছে গিয়ে 100 টাকা ধার করে বাজার থেকে চিকেন চাউমিন কিনে নিয়ে আসে। কিন্তু তখনও পর্যন্ত বাচ্চারা ঘুমিয়ে থাকে, তাই নয়নতারা চাউমিনটা রান্নাঘরে রেখে আসে। অন্যদিকে কিছুক্ষণ পর দীপা যখন রান্নাঘরে যায়, তখন সে দেখে সেখানে চাউমিন রাখা আছে। বাহ, অতিথিদের জন্য দিব্যি চাউমিন আনা হচ্ছে। এদিকে নাকি ওর কাছে একটাও টাকা নেই। না, ওই অতিথিগুলোকে এই বাড়ি থেকে খুব তাড়াতাড়ি তাড়াতে হবে। কিন্তু যাই হোক, আমার অনেকদিন ধরে চাউমিন খেতে ইচ্ছা হচ্ছিল, তাই এই চাউমিনটা এখন আমার পেটেই যাবে। এই বলে দীপা চিকেন চাউমিন খেতে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই নয়নতারা রান্নাঘরে চাউমিনটা নিতে এসে দেখে তার বড় যা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাউমিন খাচ্ছে। দিদি, তুমি এটা কি করছো? আমি তো বাচ্চাগুলোর জন্য চাউমিন এনেছিলাম, আর তুমি সেই চাউমিন সব একাই খেয়ে শেষ করছো। এখন আমি বাচ্চাগুলোকে কি খেতে দেব? হে উপরওয়ালা, ধার করে আমি চাউমিন কিনে আনলাম, আর বাচ্চাগুলো এখন শুধু মুখে থাকবে। আমি কিভাবে জানবো যে চাউমিনটা তুমি কিনে এনেছো? এমনিতেও তোমার যে চাউমিন কেনার ক্ষমতা আছে বলে আমার জানা ছিল না। আমি ভেবেছি তোমার দাদা হয়তো রান্নাঘরে এসে চাউমিন রেখে গেছে। তুমি আমাকে খুব ভালোভাবেই বাড়িতে চাউমিনের প্যাকেট নিয়ে ঢুকতে দেখেছো, তাহলে কি করে বলছো এই চাউমিনটা দাদা রেখে গেছে? দাদা তো সেই কোন সকালে কাজে যায় আর রাত্রিবেলা বাড়ি ফেরে। দাদা এখন কিভাবে বাড়ি আসবে? এতদিন আমার বরের টাকায় গিলে গিলে আমার মুখের উপর চোপা করছো। তোমার চাউমিনটা না হয় আমি ভুল করে খেয়ে ফেলেছি, কিন্তু তাতে কি হয়েছে? তুমি যে আমাদের সংসারে বসে বসে গিলছো তার বেলা। রান্না করে চিৎকার চেঁচামেচি শুনি সেখানে সুজয়ের মা অনিমা দেবী ছুটে আসে। কি হলো, তোমরা দুজনে এরকম ঝগড়াঝাটি করছো কেন? বাড়িতে অতিথি এসেছে, ওদের আগে আপ্যায়ন করা দরকার। তোমরা তা না করে নিজেদের মধ্যে ঝগড়া করছো। আপনি এখন ছোট বউয়ের হয়ে কথা বলছেন? এতদিন আপনাকে আর ছোট বউকে বসিয়ে বসিয়ে খাওয়াতে হচ্ছিল, এবার ছোট বউয়ের দিদি আর ওর ছেলে মেয়েদেরও বসিয়ে বসিয়ে খাওয়াই আর কি। বিনা নিমন্ত্রণে এরা যে কিভাবে লোকের বাড়িতে চলে আসে কে জানি। অন্তরা রান্নাঘরের বাইরে থেকেই সমস্ত কথা শুনতে পায়, তাই সে পরের দিনে বাজারে গিয়ে খাসির মাংস, গলদা চিংড়ি, বাসমতি চাল, চিকেন এবং অন্যান্য এক সপ্তাহের রেশন আনাজ কিনে নিয়ে আসে। সেই সাথে 5 প্যাকেট চাউমিন এবং চিলি চিকেন কিনে আনে। বাজার থেকে ফিরে এসে অন্তরা সেই বাজারের ব্যাগগুলো দীপার হাতে দিয়ে বলে, আমরা এখানে থাকলে আপনাদের খুব অসুবিধা হবে বুঝতে পারছি, তাই আপনাদের জন্য আগে থেকে বাজার করে দিলাম। আসলে আমরা নিজেদেরকে অতিথি বলে মনে করছি না, কিন্তু আপনারা করছেন, তাই আমরা যে কদিন থাকবো এই রেশনগুলো দিয়ে আমাদের খাওয়া হয়ে যাবে আশা করি। অন্তরার কথা শুনে অনিমা দেবী খুবই লজ্জায় পড়ে। আসলে সুজয় নিখোঁজ হওয়ার পর থেকে অনিমা দেবী জটিল রোগের জন্য বড় ছেলে সমস্ত ওষুধের টাকা বহন করে, তাই প্রায় দিনই দীপা তার শাশুড়ি মা এবং ছোট যাকে খোটা দিয়ে থাকে। তুমি আমাদেরকে ক্ষমা করো মা, আসলে আমার ছোট ছেলে নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে আমাদের সংসারে এরকম অবনতি ঘটেছে। এরকম গরিবের সংসারে অতিথিদের আপ্যায়ন করার মতো আমাদের ক্ষমতা নেই, আর বড় বৌমার মেজাজ এখন ঠিক থাকে না। আমার যদি সামর্থ্য থাকতো আমি তোমাকে কোনোদিনও এখানে এসে বাজার করতে দিতাম না। আমি কিছু মনে করিনি মাসিমা, আপনি চিন্তা করবেন না, আমরা এখানে ঠিক নিজেদের ব্যবস্থা করে নেব। আমার বোন যদি এখানে কষ্ট করে থাকতে পারে তাহলে আমরাও ঠিক পারবো। আসলে অন্তরার ছেলে মেয়েদের এসি ঘরে শোয়ার অভ্যাস ছিল, তাই নয়নতারার শ্বশুর বাড়িতে এসে রিনা এবং রিক ফুল স্পিডে পাখা চালিয়ে রাখে, যেটা দেখে দীপা একদমই সহ্য করতে পারে না। দীপা নয়নতারার ঘরে এসে পাখা বন্ধ করে দিয়ে বলে, এই মাসে কারেন্টের কত বিল এসেছে জানো? কিন্তু তোমার তো সেসবের দিকে নজরই থাকে না। আজকে বাইরে হালকা বৃষ্টি পড়ছে, তাই তোমাদের পাখা চালানোর কোনো দরকার নেই। বেশি স্পিডে পাখা চললে অনেক কারেন্ট পড়বে।
এরকম কথা শুনে নয়নতারা কিছু বলতে পারে না। সেদিন বৃষ্টি হলেও একটা ভ্যাপসা গরম অনুভব করা যায়। তাই অন্তরার বাচ্চাটা গরমে কিছুতেই ঘুমাতে পারে না, যা দেখে নয়নতারা কাঁদতে কাঁদতে বলে, দিদি আমি তোর পায়ে পড়ি, তুই এখান থেকে চলে যা। আমার বড় যে এরকমই ব্যবহার করে, ও তোদেরকে মানুষ বলে গ্রাহ্য করবে না। আমি আর তোদের এরকম অপমান দেখতে পাচ্ছি না। যদি আমার কোনোদিন অবস্থায় ফিরে আসে তাহলে আমি নিজে তোকে আমার বাড়িতে নিমন্ত্রণ করব। তুই চিন্তা করিস না বোন, আমি তোকে কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি তোর অবস্থায় ফিরে আসবে। এই শুনে নয়নতারা কাঁদতে কাঁদতে তার দিদি এবং দিদির ছেলে মেয়েকে হাত পাখার সাহায্যে হাওয়া করার চেষ্টা করে। মাঝরাতের দিকে নয়নতারা হাওয়া করতে করতে ঘুমিয়ে পড়লে অন্তরার কাছে একটা ফোন কল আসে। অন্তরা কলটা রিসিভ করে টর্চ লাইট দিয়ে নয়নতারার আলমারি খোলে আর সেখান থেকে কাগজপত্র ঘেটে একটা ফাইল নিজের ব্যাগের মধ্যে ভরে নেয়। পরের দিন সকাল হতেই অন্তরা তার ছেলে মেয়েকে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এভাবেই দেখতে দেখতে এক সপ্তাহ কেটে যায়, কিন্তু হঠাৎ করে দরজায় নক পড়ায় নয়নতারা দরজা খুলে সুজয়কে দেখতে পায়। তুমি এখানে? তুমি এতদিন কোথায় ছিলে? তুমি জানো আমি তোমাকে কত খোঁজার চেষ্টা করেছি, কতবার পুলিশ স্টেশনে গেছি, কিন্তু কোনোভাবেই কেউ তোমার খোঁজ দিতে পারেনি। একটা সিক্রেট মিশনে গিয়েছিলাম, সবাই জানতো আমি চাকরি করি, কিন্তু আমি যে কি চাকরি করি সেটা কেউ জানতো না। আমি গোয়েন্দা বিভাগের কর্মরত, আমাকে খুবই সাবধানে কাজকর্ম করতে হয়। কিছুদিন আগে আমি আমার কাজের জন্য বাধ্য হয়ে গা ঢাকা দিয়েছিলাম, কিন্তু ভাগ্যিস অন্তরা ছিল বলে। অন্তরা না হেল্প করলে আমি হয়তো আজকে ফিরে আসতে পারতাম না। সুজয়ের কথা শুনে নয়নতারা ভীষণ অবাক হয়। মানে তুমি কি বলতে চাইছো? আমি কিছুই বুঝতে পারছি না। আমার দিদি তোমাকে কিভাবে হেল্প করলো? তুমি কোথায় ছিলে? আমাকে সবকিছু বলো। আসলে সুজয় গোয়েন্দা বিভাগে কাজ করাকালীন খুব তাড়াতাড়ি প্রমোশন পেয়ে যায়, যা দেখে সুজয়ের এক কলিগ বন্ধু ভীষণ পরিমাণে হিংসায় জ্বলে ওঠে। তাই সে হিংসা করে সুজয়কে মিথ্যা কেসে ফাঁসিয়ে দেয়। কিন্তু সুজয় সেই সময়টাতে একটা সিক্রেট মিশনে থাকে, তাই সুজয় চাইলেও সেখান থেকে ফেরত আসতে পারে না। সুজয় অনেকদিন ধরেই তার কলিগের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা করে, কিন্তু সেই প্রমাণ নিতে গেলে সুজয়ের বাড়িতে যাওয়ার প্রয়োজন পড়ে। আর সুজয় যদি এই মুহূর্তে বাড়িতে ফিরে যায় তাহলে পুলিশ সুজয়কে গ্রেপ্তার করে নেবে। তাই সুজয় নয়নতারার দিদি অন্তরাকে সেই ফাইলটা বাড়ি থেকে নিয়ে আসতে বলে। অন্তরা সুজয়ের কথা মতো বোনের বাড়িতে অতিথি হয়ে পৌঁছে যায় আর সেই ফাইলটা উদ্ধার করে সুজয়ের কাছে পৌঁছে দেয়। আমি চাকরি পাওয়ার পর থেকে দাদাকে কোনোদিনও কাজ করতে দিইনি, তোমাদেরকে চরম সুখে রেখেছিলাম। কিন্তু যেই আমি কয়েক মাস বাড়ি ছিলাম না, তুমি মায়ের আর নয়নতারার উপর অত্যাচার করছো। এমনকি অন্তরা একদিনের জন্য বাড়িতে এলেও তুমি ওর সাথে ভীষণ খারাপ ব্যবহার করছো। তাই আমি আর তোমার দাদার কোনো খেয়াল রাখতে পারবো না। আমি মা আর নয়নতারাকে নিয়ে এখান থেকে আমাদের পুরনো অ্যাপার্টমেন্টে ফিরে যাচ্ছি। দীপা অনেক অনুনয় বিনয় করলেও সুজয় কোনো কথাই কান দেয় না। এই বলে সুজয় তার বউ এবং মাকে নিয়ে তাদের পুরানো অ্যাপার্টমেন্টে ফিরে যায়। সেখানে যাওয়ার কয়েকদিনের মধ্যেই নয়নতারা এবং সুজয় অন্তরে এবং তার ছেলে মেয়েকে নিমন্ত্রণ করে বাড়িতে ডাকে। এবার নয়নতারা এবং সুজয় তাদের অতিথি আপ্যায়নে কোনো রকম কমতি রাখে না। একে দিদি, তুমি কোন মেয়ের সঙ্গে তোমার ছেলের বিয়ে দিচ্ছ? তোমার মাথা ঠিক আছে তো? তুমি জানো এই মেয়েটা কে? মানে তুমি কি বলতে চাইছো? আমার ছেলের বিয়ে আমি কার সঙ্গে দিচ্ছি সেটা আমি জানবো না? আমার হবু বৌমার নাম হলো রিমিতা। আমার হবু বৌমা দেখতে যেমন সুন্দর তেমনই গুণবতী। দেখতে সুন্দর হওয়ার পাশাপাশি আমার বৌমা খুব ভালো একটা চাকরিও করে। না দিদি না, এরা সবাই মিলে তোমাকে ঠকাচ্ছে। এই মেয়েটা চাকরি করে না, এই মেয়েটা আসলে একজন ভিখারি। একে স্টেশনে বসে আমি অনেকবার ভিক্ষা করতে দেখেছি, লোকজনের বাড়ি বাড়ি গিয়েও আমি একে ভিক্ষা করতে দেখেছি। এই মেয়েটা এত বড়লোক বাড়ির মেয়ে কখনোই হতে পারে না। তোমার নিশ্চয়ই কিছু একটা ভুল হচ্ছে। এ তুমি কি বলছো? আমার কোনো ভুল হচ্ছে না। তুমি নিশ্চয়ই রিমিতার মতো দেখতে অন্য কাউকে দেখেছো। রিমিতা এই বাড়িরই মেয়ে। না, আমার কোনো ভুল হতেই পারে না, কারণ আমি নিজে এই মেয়েটাকে দুদিন আগে একটা করকরে 50 টাকার নোট দিয়েছিলাম। কাকিমা, তুমি মিথ্যা কথা বলছো কেন? তুমি আমাকে 50 টাকা দাওনি, তুমি তো আমাকে মাত্র 10 টাকার একটা নোট দিয়েছিলে। আর তুমি বলছো তুমি আমাকে 50 টাকা দিয়েছো। মানে এখানে হচ্ছেটা কি? রিমিতা, তুমি সত্যি সত্যি রেল স্টেশনে বসে ভিক্ষা করো? কি হলো, তুমি কিছু বলছো না কেন? সত্যিটা বলো, কেউ বলবে আমাকে এখানে কি হচ্ছে। আমি বলছি মা, এখানে কি হচ্ছে। এই মেয়েটা রিমিতা নয়, এই হলো রিমিতার মতো দেখতে নকল রিমিতা। আসল রিমিতা হলো এখানে। এ কি, এদের দুজনকে তো পুরোপুরি একই দেখতে। তোমরা কি যমজ বোন? এই যে দিদি, আপনার যমজ মেয়ে আছে, আপনি এটা আগে বলেননি তো? কি ব্যাপার বলুন তো?
এর মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আপনি কি মতলবে এটেছিলেন? সত্যি কথা বলুন। আমি কোনো মতলব আটিনি, বিশ্বাস করুন। আপনাদের মতো আমিও এই নকল রিমিতাকে দেখে খুবই অবাক হচ্ছি। এই মেয়েটাকে তো অনেকটাই আমার মেয়ের মতো দেখতে। রিমিতা, ব্যাপারটা সত্যি করে বলতো, এই মেয়েটাকে আর এখানে কি করে এলো? বলছি আমি সব বলছি। 2 মাস আগের কথা। মনিকা দেবী তার মেয়ে রিমিতার জন্য একটা খুবই ভালো পাত্র দেখেছিল। ছেলেটির নাম ছিল সঞ্জয়। সঞ্জয়ের ফটো নিয়ে মনিকা দেবী রিমিতার কাছে আসে। দেখ মা, দেখ, একবার এই ফটোটার দিকে তাকিয়ে দেখ। ছেলেটা দেখতে খুব ভালো, আর ছেলেটা অনেক বড় একজন বিজনেসম্যান। তুই একবার ছেলেটার সঙ্গে দেখা কর, দেখবি তোর পছন্দ হয়ে যাবে। না মা, আমি এখন কিছুতেই বিয়ে করব না। তুমি বারবার কেন আমাকে জোর করছো? একই কথা রোজ রোজ বলতে ভালো লাগে না। আমি বিয়ে করতে চাই না এখন। আর আমারও বারবার একই কথা বলতে ভালো লাগে না। বিয়ে করতে চাই না, এটা আমি 3 বছর ধরে শুনে আসছি। এবার কিন্তু তুই বড্ড বাড়াবাড়ি করছিস। আমি তোর কোনো কথা শুনবো না। আমি পাত্রের বাবা মাকে কথা দিয়েছি, ওই ছেলের সঙ্গে আমি তোর বিয়ে দেব, আর এটাই ফাইনাল। মা শোনো না, তুমি প্লিজ এমন করো না। আমি এখন বিয়ে করব না। কি কারণ বল, আমি সেটাই জানতে চাই। তুই কি অন্য কাউকে পছন্দ করিস? যদি পছন্দ করে থাকিস তাহলে বলার কোনো প্রয়োজন নেই, কারণ আমি কখনোই লাভ ম্যারেজকে সাপোর্ট করব না। লাভ ম্যারেজ কখনোই সাকসেসফুল হয় না। তাই আমি যার সঙ্গে তোর বিয়ে ঠিক করেছি তার সাথেই তোকে বিয়ে করতে হবে। এই বলে মনিকা দেবী সেখান থেকে চলে যায়। রিমিতা একা একা কান্নাকাটি করতে থাকে। তখন সেখানে তার বৌদি মালা আসে। কি হলো রিমিতা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মা আজকে আবার তোমার বিয়ের কথা বললো নাকি? মা শুধু বিয়ের কথা বলেনি, আমার বিয়ে ফাইনাল করে দিয়েছে। মা একবারও আমাকে বোঝার চেষ্টা করলো না। রিমিতা, একটা কথা বলো তো, তুমি কেন বিয়ে করতে চাও না? তুমি আমাকে বলো, আমি যদি তোমার কোনো হেল্প করতে পারি। বলো, তুমি বিয়ে করতে চাও না কেন? আমি বিদেশে যেতে চাই। আমি এখানে থাকতে চাই না বৌদি। আমার বিদেশে একটা খুবই দরকারি কাজ আছে। মা যদি এই কথাটা জানে তাহলে আমাকে কখনোই বিদেশে যেতে দেবে না। কি দরকারি কাজ আছে বিদেশে? বিদেশে যাওয়ার তো নিশ্চয়ই একটা কারণ আছে, সেটা বলো। কারণ তো আছে, কিন্তু আমি কারণটা তোমাকে এখন বলতে পারবো না। প্লিজ তুমি জোর করো না। আমি সময় এলে নিশ্চয়ই তোমাকে বলবো। আর হ্যাঁ, আমি বিদেশে যাওয়ার সময় তোমাকে বলেই যাব, কিন্তু তুমি আমাকে কথা দাও তুমি মাকে কিচ্ছু বলবে না। আমি মাকে কিছু বলবো না, কিন্তু আমি যতদূর জানি মা এবার কিন্তু তোমার বিয়ে দিয়েই ছাড়বে। আমার মনে হয় না মা তোমার বিদেশে যাওয়ার স্বপ্ন কখনো পূরণ হতে দেবে। এখন চলো, তোমার বিয়ের জন্য শপিং করতে হবে। মা আমাকে এই লিস্টটা দিয়েছে, তোমাকে নিয়ে এগুলো কিনে আনতে হবে। না, আমি যাব না। তুমি যা করার করো, তুমি যাও তো এখান থেকে। রিমিতার কথা শুনে মালা সেখান থেকে চলে যায়। সে একা একাই তার ননদের বিয়ে শপিং করবে বলে ঠিক করে। সে একটা বড় শপিং মলে যায়। ওই শপিং মলের সামনে গিয়ে সে তার ননদের মতো দেখতে অন্য একটি মেয়েকে দেখতে পায়। তাকে দেখে মালা ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ মেয়েটি ছেঁড়া ফাটা নোংরা জামা কাপড় পরে শপিং মলের সামনে বসে ভিক্ষা করছিল। দয়া করে 5 টাকা 10 টাকা দিয়ে আমাকে সাহায্য করুন, উপরওয়ালা আপনাদের মঙ্গল করবে। দয়া করে এই গরিব মেয়েটাকে একটু সাহায্য করুন। রিমিতা কি পাগল হয়ে গেল? এসব কি করছে মেয়েটা? আর রিমিতা এত তাড়াতাড়ি আমার আগে এখানে কি করে পৌঁছে গেল? যাই হোক, মেয়েটা নিশ্চয়ই নিজের বিয়ে ভাঙার জন্য কোনো একটা প্ল্যান করেছে। শাশুড়ি মা যদি দেখে তাহলে রিমিতাকে আর বাঁচিয়ে রাখবে না। এই বলে মালা মেয়েটির কাছে যায়। এই, তুমি কি করছো এসব? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ? চলো শপিং মলের ভেতরে চলো, তোমার জন্য অনেকগুলো জামা কাপড় কিনতে হবে, তুমি পছন্দ করে দেবে। চলো চলো, ওঠো বলছি। বাহ, এই ম্যাডামটা তো খুব ভালো। আমাকে তো লোকে 5 টাকা 10 টাকাও দিতে চায় না, আর এই ম্যাডামটা আমাকে বড় শপিং মল থেকে জামা কাপড় কিনে দেবে বলছে। মনে হচ্ছে আমার কপাল খুলে গেছে। আসলে ওই মেয়েটা রিমিতা ছিল না, সে একদমই রিমিতার মতোই দেখতে ছিল। তার নাম ছিল চুমকি। সে তার গরিব মায়ের সঙ্গে বাস করত। তার মা অসুস্থ থাকায় সে তার মায়ের চিকিৎসার জন্য ভিক্ষা করত। মালা তাকে শপিং মলে নিয়ে গিয়ে তার পছন্দ মতো অনেকগুলো জামা কাপড় কিনে দেয়। তুমি তোমার পছন্দ মতো শপিং করলে দেখে আমি খুব খুশি হয়েছি। চলো এবার বাড়ি চলো। কি হলো, চলো গাড়িতে ওঠো তাড়াতাড়ি, চলো চলো। এই ম্যাডামটা আমাকে বাড়িতে নিয়ে যাচ্ছে কেন? ও, নিশ্চয়ই আমাকে আরো সাহায্য করতে চাইছে। গিয়েই দেখি, যদি টাকা পয়সা দেয় তাহলে তো ভালোই হবে। মালা চুমকিকে তাদের বাড়িতে নিয়ে আসে।
আরে ওদিকে যাচ্ছ কেন? তোমার রুমে চলো। কি হয়েছে বলো তো তোমার? এরকম অস্বাভাবিক আচরণ করছো কেন? এই বলে মালা চুমকিকে রিমিতার রুমে নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে সে অবাক হয়ে যায়, কারণ রিমিতা তার ঘরে আগে থেকেই বসেছিল। চুমকি এবং রিমিতা দুজনেই একে অপরকে দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। বৌদি, এটা তুমি কাকে নিয়ে এসেছো? এই মেয়েটা তো পুরো আমার মতো দেখতে। ওরে বাবা, তাই তো, তুমি তো পুরো আমার মতোই দেখতে, শুধু আমাদের জামা কাপড় চালচলন আলাদা। তার মানে আমি বড়লোক হলে নিশ্চয়ই তোমার মতো দেখতে হতাম। এ কি এসব হচ্ছেটা কি? দুটো রিমিতা কোথা থেকে এলো? এই মেয়ে কে তুমি? হ্যাঁ, আমি তো তোমাকে আমার ননদ মনে করেছিলাম। ও তাই ভাবছিলাম যে আমার ননদ শপিং মলের সামনে বসে ভিক্ষা করছে কেন। দাও শপিং এর ব্যাগগুলো দাও আমাকে, আর যাও এখান থেকে। আমি তো আপনাকে কিছু বলিনি, আপনি তো আমাকে জোর করে শপিং মলে নিয়ে গেলেন। অত ভালো ভালো জামা কাপড় কিনে দিয়ে এখন আবার ফিরিয়ে দিতে বলছেন। আমি তো ভাবলাম আপনি দয়ালু মহিলা, আমার উপর দয়া করে আপনি নতুন জামা কিনে দিচ্ছেন। বেকার বেকার আমার ধান্দাটা চপাট করে দিলেন আপনি। আরে আমি কি করে জানবো যে তুমি আমার ননদের মতো দেখতে অন্য কেউ? কিন্তু একটা কথা আমি এখনো বুঝতে পারছি না, তোমাদের দুজনের মধ্যে এত মিল কেন? আচ্ছা যাই হোক, এসব পরে ভাববো। তুমি এখন যাও এখান থেকে, আমার শাশুড়ি মা দেখলে বিপদ হয়ে যাবে। দাঁড়াও বৌদি, তুমি একে তাড়িও না। তুমি এই মেয়েটাকে এখানে এনে আমার অনেক বড় উপকার করেছো। এই মেয়েটা আমার সমস্ত প্রবলেম নিমেষেই সলভ করে দিতে পারবে। এই মেয়ে, তুমি আমাকে সাহায্য করবে? সাহায্য? আমি তোমাকে আবার কি সাহায্য করব? আমি তো নিজেই একজন ভিখারি। আমি আমার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য ভিক্ষা করে টাকা জমাই, আর তুমি এত বড়লোক হয়ে আমার কাছে সাহায্য চাইছো? আরে না, আমি তোমার কাছে টাকা চাইছি নাকি। আমি বলতে চাইছি তুমি কি আমার জায়গায় বিয়ে করবে? আসলে আমি এখন বিয়ে করতে চাই না। আমি চাই আমার জায়গায় তুমি বউ সেজে বিয়ের পিঁড়িতে বসবে। সঞ্জয়ের সঙ্গে বিয়ে করো। সঞ্জয় অনেক বড় লোক, ওকে বিয়ে করলে তুমি বড় লোক হয়ে যাবে। তোমাকে আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে না। এ তুমি কি বলছো রিমিতা? তোমাদের দুজনকে শুধু দেখতে একই রকম, এছাড়া তোমাদের মধ্যে আর কোনো মিল নেই। বিয়েটা হয়ে যাওয়ার পর সবাই সত্যিটা খুব সহজেই বুঝে যাবে। তখন কি হবে ভেবে দেখেছো? তখন যদি সঞ্জয় এই মেয়েটাকে ছেড়ে দেয়, এই জীবনটা তো নষ্ট হবে। আমি খুব গরিব, আমার জীবন তো আগে থেকেই নষ্ট হয়ে আছে। দিদি, তুমি যা বলবে আমি সব করব। শুধু তুমি আমার মায়ের চিকিৎসার টাকা দেবে, আমার আর কিছু চাই না। আমি সঞ্জয়ের সঙ্গে বিয়ে করব। তুমি যা যা বলবে আমি সব করব। হ্যাঁ, তুমি টাকা নিয়ে চিন্তা করো না। তুমি শুধু আমার জায়গায় সঞ্জয়কে বিয়ে করো, বাকিটা আমি বুঝে নেব। তুমি বিয়ের দিন সময় মতো আমাদের বাড়িতে চলে এসো, ঠিক আছে? রিমিতা, এসব কি তুমি ঠিক করছো? সবাই যদি জানতে পারে তাহলে কি হবে তুমি বুঝতে পারছো? বৌদি প্লিজ, তুমি আমাকে হেল্প করো। একমাত্র তুমি আর চুমকি এই দুজনেই আমাকে হেল্প করতে পারবে। তুমি দয়া করে মাকে এই ব্যাপারে কিছু বলো না, আমি তোমার পায়ে পড়ি। তুমি যদি চাও তোমার ননদ ভালো থাকুক, তাহলে আমার কথাগুলো শোনো। আর আমি চুমকির সঙ্গে সঞ্জয়ের বিয়ে হয়ে গেলেই সেদিনই সন্ধেবেলা বিদেশে চলে যাব। কোনো সমস্যা হবে না, দেখবে? ঠিক আছে, যা ভালো বোঝো করো, আমি আর কি বলবো। চুমকি, তুমি এখন তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, তোমাকে কেউ দেখে ফেললে বিপদ হবে। মালার কথা শুনে চুমকি সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। রিমিতার বিয়ের দিন চলে আসে। চুমকি সময় মতো রিমিতার কাছে চলে আসে। চুমকি, তাড়াতাড়ি আমার বিয়ের লেহেঙ্গাটা পরে নাও আর মণ্ডপে চলে যাও। সাবধান কিন্তু, তুমি কোনো কথা বলবে না, একদম চুপ করে থাকবে। রিমিতা তার জায়গায় চুমকিকে বউ সাজিয়ে বিয়ের মণ্ডপে পাঠিয়ে দেয়। রিমিতা এদিকে ঘর বন্ধ করে লুকিয়ে থাকে। সে সুযোগ বুঝে বেরিয়ে যাওয়ার অপেক্ষা করতে থাকে। একটা সময় সে দেখে তার ঘরের সামনে কোনো লোকজন নেই। সেই সুযোগে রিমিতা তার ব্যাগপত্র নিয়ে বাইরে বের হতে যায়। ঠিক সেই সময় সেখানে সঞ্জয় চলে আসে। এ আমি কি দেখছি? রিমিতা, একটু আগে তো আমি তোমাকে বিয়ের মণ্ডপে দেখলাম। কে তুমি? হ্যাঁ, কি হলো? কিছু বলছো না কেন? চলো আমার সঙ্গে, চলো। রিমিতা ভয়ে কিছু বলতে পারে না। সঞ্জয় জোর করে তাকে সকলের সামনে নিয়ে যায়। দেখলে দিদি, আমি তাহলে কোনো ভুল কথা বলিনি। আমি বললাম না এই মেয়েটা এই বাড়ির মেয়ে কখনোই হতে পারে না। ঠিক সেই মুহূর্তে সেখানে রোহিত নামের একটা ছেলে আসে। রিমিতা রোহিতকে দেখে অবাক হয়ে যায়। রোহিত, তুমি এখানে? বিদেশ থেকে তুমি কবে এলে? 3 বছর পর তোমাকে দেখলাম। বিদেশে চলে যাওয়ার পর তুমি আমাকে ভুলেই গিয়েছিলে, একবারও আমার খোঁজ খবর নাওনি। তুমি জানো তোমার জন্য আমার জীবনে কি কি ঘটছে? আমি তোমার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম,
আমি বিয়ে করিনি এখনো পর্যন্ত। আজকে আমি আমার বিয়ের দিনে আমার জায়গায় অন্য কাউকে বসিয়ে বাড়ি থেকে পালিয়ে বিদেশে যাব ভেবেছিলাম। আমার বিদেশে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল, তোমাকে খুঁজে বের করা। আমাকে ক্ষমা করে দাও রিমিতা। বিদেশে যাওয়ার পর আমি তোমার নাম্বারটা হারিয়ে ফেলেছিলাম, আর তোমার নাম্বারটা তো আমার মুখস্থও ছিল না। এই জন্য আমি তোমার সঙ্গে কোনো রকম ভাবে কন্ট্যাক্ট করতে পারিনি। কিন্তু আজকে আমি বিদেশ থেকে এমন একটা দিনে ফিরে এলাম, আমি কখনোই ভাবিনি যে দেশে ফিরে এসে তোমার সঙ্গে আমার নিজের দাদার বিয়ে হতে দেখবো। মানে সঞ্জয় তোমার দাদা হয়? ও শিট, তুমি আর একটু দেরি করে এলে জানি না কি হতো। মা, তুমি তো চাইতে আমি বিয়ে করি, তাই তো? আমি সঞ্জয়কে নয়, আমি রোহিতকে বিয়ে করতে চাই। তুমি দয়া করে আমাদের সম্পর্কটা মেনে নাও। আমি এতদিন পর্যন্ত তোমাকে এই কথাটা বলার সাহস পাইনি, কারণ আমি নিজেই রোহিতের ঠিক ঠিকানা জানতাম না। তোমাদের সব মিটমাট হয়ে গেল তো? আমি এবার যাই এখান থেকে, আমার তো আর এখানে কোনো কাজ নেই। তুমি কোথাও যাবে না চুমকি, আমি তোমাকে বিয়ে করব। আমি আমার বন্ধুদের সবাইকে তোমার ফটো পাঠিয়ে দিয়েছি। এখন যদি আমি বিয়ে না করে ফিরে যাই তাহলে সবাই আমাকে নিয়ে মজা করবে। আর এমনিও তুমি গরিব তো কি হয়েছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। বিয়ে আমাকে করতেই হবে। সঞ্জয়ের কথা শুনে চুমকি ভীষণ খুশি হয়। এভাবেই সেদিন চুমকির সঙ্গে সঞ্জয়ের এবং রিমিতার সঙ্গে রোহিতের বিয়ে হয়ে যায়। চুমকি এবং রিমিতা দুই বোন না হলেও বিয়ের পর তারা একদম দুই বোনের মতোই হাসি খুশি মিলেমিশে বসবাস করতে থাকে।